আমরা এখন থমসন পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, যেটা 1898 সালে এই থমসন সাহেব এই মডেল নিয়ে ধারণা দিয়েছিল। একটা কথা মাথায় রাখিও, তখনও আমাদের কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল দেওয়া হয়নি, তখনও বোরের মডেল দেওয়া হয়নি। কারণ তুমি জানো রাদারফোর্ডের পরমাণু মডেল 1911 সালে দেওয়া হয়, আর বোরের মডেলটা 1913 সালে দেওয়া হয়। তো এই থমসন সাহেবের যে মডেলটা, এটা তো অনেক বেশ কিছু নাম আছে, সেটাও আমরা দেখবো। আপাতত আমরা তরমুজ নিয়ে চিন্তা করি। তরমুজকে যদি কাটা হয়, ছবিটার দিকে তাকাও, সবুজ অংশের উপরে লাল লাল অংশ দেখতে পাই, যে লাল লাল অংশগুলো আমরা খাই। এরপরে কালো কালো বিচি দেখতে পাই না? তো এইখানে চিন্তা করো, লাল অংশগুলোকে আমি দেখাইছি প্লাস চার্জ, পজিটিভ আধান, আর ইলেকট্রনগুলোকে দেখাইছি আমি নেগেটিভ কিছু। ইলেকট্রনগুলোকে কি দেখাইছি, মানে ইলেকট্রনগুলোকে, কালোগুলোকে আমি ইলেকট্রন দেখাইছি। তার মানে বিসি গুলোকে তুমি চিন্তা করবা ইলেকট্রন, আর লাল লাল যে অংশগুলো আছে তরমুজের ভিতর, সেটাকে তুমি ধরবা পজিটিভ অংশ। তবে এইটুকু মাথায় রাখবা, পজিটিভ অংশগুলো কিন্তু ফিক্সড থাকে, আর ইলেকট্রনগুলো কিন্তু তোমার একটা নির্দিষ্ট দূরে দূরে অবস্থান করে। এই কারণে মানুষ এটাকে তরমুজ মডেলও বলে থাকে। থমসন মডেলের বিকল্প নাম তরমুজ মডেল, কিসমিস পুডিং মডেল। যারা পুডিং খাইছি আমরা, পুডিং এর ভিতরে কিসমিস টিসমিস বিভিন্ন ভাবে ছড়াই ছিটিয়ে থাকে, তো কিসমিস গুলোকে তুমি ইলেকট্রন কল্পনা করো। তারপরে এটাকে অনেক সময় তরমুজ পুডিং মডেলও বলে থাকে মানুষ, আবার অনেক সময় প্লাম পুডিং মডেলও বলে থাকে মানুষ। বেশ কিছু নাম কখন কিভাবে আসবে আমরা নিজেরাও জানি না, যদিও বা মেইন নাম হচ্ছে থমসন পরমাণু মডেল। কথা হয়তো বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি। আমাদের বিকল্প নামগুলো অবশ্যই অবশ্যই পড়া উচিত এমসিকিউ এর জন্য। আচ্ছা, তারপরে দেখো, এই মডেল দেওয়ার পূর্বে ইলেকট্রন ও প্রোটনের অস্তিত্ব আবিষ্কার হয়েছিল এই মডেল দেওয়ার পূর্বে। তো এখানে দুইটা ছবির মধ্যে একটা ছবি তো বলে দিলাম, এটা তরমুজ বুঝাচ্ছি আমি তরমুজ বুঝাচ্ছি। এরপর এখানে একটা অন্য ছবি আছে, দেখো পরে, যে এই যে গোলাকার যে অংশটা, এখানে তোমার কিসমিস পুডিং চিন্তা করো। তো এখানে গোলাকার যে অংশটা, এই প্লাস গুলোকে আমি তোমার ফিক্সড ধরে নিছি, আর ইলেকট্রন গুলোকে আমি ধরে নিছি যে এরা চারদিকে নির্দিষ্ট দূরত্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এর ব্যাসার্ধ ধরে নিছি আমি 10⁻8 সেন্টিমিটার। হয়তো বা বিভিন্ন বইয়ে পাবা তুমি 10⁻10 কি হবে মিটার, 10⁻10 মিটার পাবা। তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এই মডেলের বেসিক যে কথাটা, সেটা হচ্ছে এটাই, যে একটা পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ থাকবে, নেগেটিভ চার্জ থাকবে, এইটুকু হালকা পাতলা ধারণা দিছে। আর বলা হয়েছে ইলেকট্রন গুলো নির্দিষ্ট দূরে দূরে অবস্থান করবে, আর সেভাবে এটা নিয়ে আলোচনা করেননি, যেহেতু শুরুর দিকে আলোচনা। তো মানে এই মডেল তো শুরু হয়েছে, তারপরে তো রাদারফোর্ড, বর্টন, এগুলো সমারফিল্ড এগুলো হয়েছে। তবে এই মডেলের মূল যে বক্তব্যটা, সেটা হচ্ছে এরকম। এক নাম্বার দেখো, পরমাণু ধনাত্মক আধান বিশিষ্ট একটি গোলক। ধনাত্মক আধান বিশিষ্ট একটি গোলক, যার মধ্যে সমান সংখ্যক ধনাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নির্দিষ্ট দূরে সজ্জিত থাকে। তাহলে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকবে, বোঝা গেল। এবং এই ইলেকট্রনগুলো নির্দিষ্ট দূরত্বে সুন্দরভাবে সজ্জিত থাকে। এবং ধনাত্মক আধান ও ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, অবশ্যই হতে পারে। কারণ তোমার সোডিয়ামের ক্ষেত্রে ধনাত্মক আধান হতে পারে কয়টা, তোমার প্রোটন থাকতে কয়টা, 11টা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কয়টা থাকে, 12টা থাকে। ক্যালসিয়ামের ক্ষেত্রে 20টা থাকবে। তাই বলা হয়েছে বিভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন হতে পারে এই জিনিসটা। এক নাম্বার পয়েন্ট, মূল বক্তব্য এটা। এরপরে এটা থেকে সিদ্ধান্তে কি আসলাম, এর পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে ধারণা পাইছি একটা, যে 10⁻8 সেন্টিমিটার। এরপরে 2 নম্বরে বলা হয়েছে নিরবিচ্ছিন্ন থাকবে পজিটিভ চার্জ গুলো। মানে কি, ফিক্সড থাকবে পজিটিভ চার্জ গুলো। তার মানে এই যে ইয়াগুলো কি বলে, লাল তরমুজের ক্ষেত্রে লাল অংশগুলো ফিক্সড থাকবে, কিন্তু বিসি গুলো নির্দিষ্ট দূরে দূরে সজ্জিত থাকতে পারে। তারপরে কি বলছে এখানে, বিচ্ছিন্ন অবস্থায় নেগেটিভ চার্জ গুলো থাকতে পারে, তবে সেটা অবশ্যই নির্দিষ্ট দূরে সজ্জিত থাকবে বিচ্ছিন্ন অবস্থায়। এরপরে 4 নাম্বার পয়েন্ট, পরমাণু চার্জ নিরপেক্ষ। এটা আবার কেন বলতেছে, ওই যে কিছুক্ষণ আগে লিখছে সমান সংখ্যক, কোথায় গেল, এই যে সমান সংখ্যক, যার মধ্যে সমান সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নির্দিষ্ট দূরত্বে সজ্জিত থাকে। তাহলে ধনাত্মক আধান বিশিষ্ট একটি গোলক যার মধ্যে সমান সংখ্যক, তার মানে সংক্ষেপে যদি আমরা বলি একটু, পি ইকুয়াল ই, এই সংক্ষেপে বলতে পারি না, আমি একটু কালো কালো দিয়ে দেখাই, সংক্ষেপে বলতে পারি পি ইকুয়াল ই। এই কারণে বলা হয়েছে পরমাণু চার্জ নিরপেক্ষ। ওকে,
এই মডেলের সার্থকতা বা সফলতা কি তাহলে? এক নম্বরে বলা হয়েছে যে পরমাণুর আকার সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। প্রাথমিক, কিন্তু এটা ক্লিয়ার ধারণা কিন্তু ইনি দেন নেই। ক্লিয়ার ধারণা দিলে তো কাজে হইতো। তাহলে প্রাথমিক ধারণা সম্পর্কে একটা দেন যে পরমাণুর মধ্যে এইভাবে পজিটিভ চার্জ থাকবে, এইভাবে নেগেটিভ চার্জ থাকবে, এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, পজিটিভ গুলো ফিক্সড থাকবে। এই কারণে আমরা প্রাথমিক শব্দটা বলছি। কিন্তু 2 নম্বর পয়েন্ট, পরমাণুর ভেতরে ইলেকট্রনের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। পরমাণুর ভেতরে ইলেকট্রনের অস্তিত্ব বলা হয়েছে না, ইলেকট্রনের অস্তিত্ব জানা যায়, গেছে তো, ভিতরে ইলেকট্রন গুলো আছে। আর তরমুজের ক্ষেত্রে বিচিগুলোকে ইলেকট্রন কল্পনা করে মনে মনে, তাহলে হয়ে গেল। এরপর সীমাবদ্ধতা, পরমাণুর গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা উনি দেন নাই। পরমাণু আরো তো অনেক কিছু কাহিনী আছে ভিতরে, নিউট্রন আছে, তারপরে আরো তোমার বিভিন্ন রকম প্রভাব আছে, সেই প্রভাবগুলো নিয়ে উনি কিন্তু কাজ করেন নাই। তাই আমরা বলছি স্পষ্ট কোনো ধারণা উনি দিতে পারেন নাই। তারপরে ইলেকট্রনের গতিপথ ব্যাখ্যা উনি করেননি। ইলেকট্রনগুলোর গতিপথ, চলাচলের গতিপথটা উনি ব্যাখ্যা করতে পারেননি। এরপরে বর্ণালী সম্পর্কে ধারণা দেননি। বর্ণালী সম্পর্কে ধারণা তো বহু দূরের বিষয়। এর পরের যে লোকটা আসছিল রাদারফোর্ড, উনিও তো দেন নাই। ইনি আর দেওয়া কি, ইনিও বর্ণালী সম্পর্কে ধারণা দেন নাই, রাদারফোর্ডও দেন নাই। এরপরে 4 নাম্বার, নিউক্লিয়াস সম্পর্কে সঠিক তথ্য এই মডেলে পাওয়া যায় না। আসলে কি গেছে, মূল বক্তব্যটা দেখো একটু। নিউক্লিয়াস সম্পর্কে কোনো ধারণা কিন্তু পাওয়া যায় নাই, হালকা পাতলা শুধু পজিটিভ আর নেগেটিভ জিনিসগুলো নিয়ে কথাবার্তা উনি বলছে। যার কারণে আমরা বলছি যে প্রাথমিক মোটামুটি ধারণা পাওয়া যায় যে পরমাণুর ভিতরে পজিটিভ জিনিস থাকবে, নেগেটিভ জিনিস থাকবে, এই তো। ওকে, এরপরে এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা লেখা হয়েছে। রাদারফোর্ডের গবেষণায় দেখা গেছে পরমাণুর আধান এইভাবে সমানভাবে ছড়ায় না। পরমাণুর আধান এইভাবে সমানভাবে ছড়ানো না, বরং ধনাত্মক কণা একটি ছোট কেন্দ্রে থাকে। যেহেতু আমরা রাদারফোর্ডের মডেল একটি হলো 9, 10 পরে আসছি, একটি হলো আমাদের অভিজ্ঞতা আছে যে তোমার কি বলছে এখানে, ধনাত্মক কণা মানে প্রোটন গুলো এই নিউক্লিয়াসে থাকবে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। তাহলে পজিটিভ চার্জ গুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, কেন্দ্রে থাকবে, যেটা রাদারফোর্ড সাহেব বলছে। তার মানে এর অনেক সীমাবদ্ধতা ছিল। এই সীমাবদ্ধতা গুলো কাটিয়ে তারপরে 1911 সালে তোমার রাদারফোর্ড সাহেব তার মডেলটা দেন। তারও আগে রাদারফোর্ড তার 2জন সহযোগী নিয়ে তোমার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন, তারপরে এই মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেন। তো যাও, এটাই ছিল মূলত শুরুর দিকে মডেল, যার কারণে ভুল ভ্রান্তি থাকবে, পরবর্তীতে সংশোধন করা হয়েছে। ওকে।